সময় স্বল্প, হাতে টাকা অল্প, কিন্তু আমাকে তৈরি করতে হবে বেশ বড় একটা ট্রাভেলিং গল্প, যেটা করতে হলে অবশ্যই ছুটে বেড়াতে হবে দিক থেকে দিগান্তর। লো বাজেটে এবং খুব স্বল্প সময়ে দিক থেকে দিগান্তর কিভাবে ছুটে চলা যায় সেই বিস্তারিত বর্ণনাই এখানে আজকে বলবো। চলুন তাহলে দেরি না করে আপনাদের পরিপূর্ণটা শেয়ার করি, যাতে আপনারা যখন ট্রাভেলে বের হবেন তখন যেন এই ভিডিওটা দেখে একটুখানি হলেও উপকৃত হতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের আমাদের এই ছোট্ট ভ্রমণটা হবে 3 রাত 2 দিন। ভিডিও তো লাগবে, এই যে মানে ঢাকা থেকে মূলত হচ্ছে এই কমলাপুর রেল স্টেশন আসতে হবে, তারপরে হচ্ছে আমাদের যাত্রাটা শুরু হবে। বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ট্রাভেলে যাই না কেন, প্রথমে আমাদের আসতে হবে কমলাপুর রেল স্টেশনে। এছাড়াও রয়েছে বাস স্টেশন। যদি ট্রেনে যেতে চান তাহলে এখান থেকেই আসলে মূলত যাত্রা শুরু হবে। প্রত্যেকটা টাইম টু টাইম ট্রেন চলে আসবে। আমরা এখন ওয়েট করতেছি। আমাদের ঘড়িতে বাজে হচ্ছে এখন কয়টা, 7:14 বাজে। ট্রেনটা মেবি 11টা সাড়ে 11টার দিকে। ওয়েট করি। একেবারে চিফ একটা প্রাইজের মধ্যে যাত্রা করা যায় একমাত্র মেল ট্রেনে, আর আমরা সেটাই ধরেছি। কিন্তু এখানে বেশ কিছু প্রবলেম ফেস করতে হবে আপনাকে। সমস্যাগুলো হলো, আপনি যদি টিকিট কিনেন বা না কিনেন ডাজেন্ট ম্যাটার, অবশ্যই আপনাকে আগে গিয়ে সেখানে সিট বুকিং করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি সিট কখনোই পাবেন না, কারণ মেল ট্রেন হচ্ছে লোকাল বাসের মতো, এখানে যাত্রী ওঠানামা করে ব্যাপক পরিমাণে। তো সেই ক্ষেত্রে এখানে মেল ট্রেনে যাতায়াত করতে হলে অবশ্যই বন্ধুবান্ধব মিলে করতে হবে, সেখানে কোনো ফিমেল পার্সন রাখা যাবে না। ট্রেনের বর্তমান অবস্থা দেখে আপনাদের বুঝতে বাকি থাকবে না যে ট্রেনে কি পরিমাণে মানুষ উঠে। আসলে মানুষ যতগুলো উঠে প্রত্যেকটা স্টেশনেই নেমে যায়, আর সর্বোপরি যাদের গন্তব্য থাকে একেবারে সীতাকুণ্ড। সীতাকুণ্ডে মানুষ নামে একদম খালি হয়ে যায় ট্রেন। সীতাকুণ্ড ব্রেকের পরেই আরও 2টা স্টেশনে একটু ব্রেক দিয়ে একেবারে ডিরেক্ট চলে আসবে চট্টগ্রাম। আমরা কিন্তু অলরেডি চট্টগ্রামে আছি এখন। তো চট্টগ্রাম নামার পরে সারা রাত্রের যে ক্ষুধা, সেটা মেটানোর জন্য আমাদের ছোট্ট একটা রেস্টুরেন্ট চুজ করতে হবে, এবং সেখানে গিয়ে 1 থেকে 150 টাকার মধ্যে সকালবেলার নাস্তাটা কমপ্লিট করে ফিরতে হবে। চট্টগ্রাম শহরে নাস্তাটা কমপ্লিট করার পরেই আমাদের যেতে হবে নতুন ব্রিজ। সেখান থেকেই ধরতে হবে ডিরেক্ট বান্দরবানের বাস। নতুন ব্রিজ থেকে ডিরেক্ট বান্দরবানের বাস রয়েছে, কিন্তু আমাদের যেহেতু বাস মিস করেছি, সেই সুবাদে আমাদের ভেঙে ভেঙেই যেতে হবে। তো আমরা ঠিক করেছি যে এখান থেকে বাসে করে ডিরেক্ট চলে যাব কেরানীকান্দা বাজারে। লোকাল বাসে করে আমরা চট্টগ্রামের সৌন্দর্য দেখতে দেখতে একেবারেই দুরন্ত ছুটে চলেছি কেরানীকান্দা বাজারের দিকে। আজকের আমাদের এই ট্রাভেলের হোস্ট হচ্ছে এই যে আমাদের মামা, ইনি হচ্ছে আমাদের গাইড। খুব সুন্দর, হ্যাঁ আমাদের অ্যাসিস্ট্যান্ট, খুব সুন্দরভাবে আমাদের গাইড করে নিয়ে যাচ্ছেন বান্দরবান থেকে। উই আর প্রাউড অফ ইউ, বিকজ খুব সুন্দরভাবে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি খুব ভালোভাবে নিয়ে যাবেন আশা করি। আপনার বক্তব্য কী এই বিষয়ে? হ্যাঁ, এই যে আমার মামু বলবে। কি মামু, তুমি কি বলবা বলো? আচ্ছা ঠিক আছে। এভাবেই আসলে খুনসুটি ও আনন্দ উল্লাসের মাধ্যমে আমরা এগিয়ে চলছি আমাদের গন্তব্যের দিকে। আমরা অলরেডি আসলে বান্দরবান চলে আসছি। এখন আমরা খুঁজে দেখবো যে আসলে ছোটোখাটো একটা হোটেল পাওয়া যায় কিনা, যেখানে আমাদের আজকে থাকতে হবে। আমরা যেখানে যাইতে চাইছিলাম, আজকে সময় একেবারে স্বল্পতা, যার কারণে যাইতে পারবো না, যেতে হবে কালকে আর কি। আসলে ভেঙে ভেঙে আসার কারণে আমাদের সময় একেবারেই স্বল্প হয়ে গিয়েছে, এবং বান্দরবান পৌঁছাতে লম্বা একটা সময় ব্যয় হয়ে গিয়েছে। আপনারা বান্দরবান আসতে চাইলে আমার মনে হয় ডিরেক্ট ট্রেনে নয়, আপনারা বাসে করে আসবেন, কেননা বাসে আসলে একদম ফজরের পরপরই আপনাদের বান্দরবান নামিয়ে দেবে, এবং কাঙ্ক্ষিত জায়গাগুলো আপনারা ভ্রমণ করতে পারবেন খুব সহজেই। আমাদের হাতে যেহেতু আজকে সময়টা একেবারে সংক্ষিপ্ত হয়ে গিয়েছে, তো আমরা আসলে এখানকার তালিকাটা দেখতেছিলাম যে কোথায় কোথায় যাওয়া যায় এবং কত করে খরচ। আমরা আসলে খুঁজতেছিলাম আমাদের হাতে যতটুকু সময় আছে সেই সময়টুকুতে বান্দরবান এই শহরের কতটুকু কভার করা যায়। তালিকাটা দেখার পরে বান্দরবানের আশেপাশে 2-1টা জায়গা হয়তো বা একটু ভ্রমণ করা যেতে পারে, কারণ আমাদের হাতে যেহেতু সময় অল্প, সেহেতু আমাদের লং ট্যুরে এখন বের হওয়া যাবে না। তো সেই সুবাদে আমরা হোটেল খুঁজতেছিলাম। আমরা আসলে বান্দরবান আসার পরে হোটেল খুঁজতেছি, হোটেল আসলে খুঁজেই পাচ্ছি না। এখানকার হোটেলগুলো প্রত্যেকটা আসলে বুক হয়ে গিয়েছে। বেশ কয়েকটা আমরা ঘুরে আসলাম, এখন আরও এই দিকটা আমরা খোঁজায়। আমরা যেহেতু ঈদের পরের দিন আসলে বান্দরবান গিয়েছি, সেই সুবাদে হোটেল খুঁজে পাওয়া একেবারেই দুষ্কর, কারণ ঈদের পরপর তো ট্রাভেলের সংখ্যা ব্যাপক পরিমাণে বেড়ে যায়, এবং আমরা গিয়ে দেখি সেখানে একটা মাত্র হোটেল আসলে খালি নেই। হোটেল গার্ডেন সিটিতেও আমরা রুম পেলাম না। এবার চলে আসছি আসলে অরণ্যর সামনে। অরণ্যটা একটু দেখবো। অরণ্যর অফিস রুমে যাও, যারা মানে কাউন্টারে গিয়ে দেখো ওখানে পাওয়া যায় কিনা। আমরা আসলে অরণ্যর মধ্যে চলে আসছি, রুমগুলো দেখে নেই আমরা আসলে অ্যাডজাস্ট করতে পারবো কিনা। আসলে হ্যাঁ, অবশ্যই আমরা সবাই একসাথে গিয়ে দেখি আসলে রুম। আচ্ছা দেখি এটা দেখি, সরো সরো। না, এটা তো নন এসি না মনে হয়। আচ্ছা, আমরা যেটা সবার আগে দেখি সেটা হচ্ছে বাথরুমটা, আর হচ্ছে ভিতরের পরিবেশটা।
এখানটা মোটামুটি তো হ্যাঁ মোটামুটি ঠিক আছে, কিন্তু আরেকটা দেখতে হবে। এখান থেকে আমাদের সাথে থাকুন, পরবর্তীতে দেখা হচ্ছে আরেকটি রুমে। হ্যাঁ, অন্য আরেকটা রুমে একটু গিয়ে দেখি, আমাদের যেহেতু দুইটা লাগবে। এটা তো এসি। আচ্ছা, একটা দেখে ফেলেছি, তো আরেকটা ওটা একটু দেখি। আরেকটা ওর নিচে। সবাই বুক করে নেয়। আমার তো কোনো পেলাম নাই, আমার কাছে ঢুকে এখানে ওয়ান বেডের যে একটা আছে, এটা হচ্ছে নন এসি। আরে অ্যাডজাস্ট করে থাকবো, কিছু করার নেই। আচ্ছা, এটা হচ্ছে নন এসি। নন এসির ওই বাথরুম যেটা, সেটাও কিন্তু মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, মোটামুটি চলে। ওদের কুলাই নিচে বিছে। এই যে এখানে হচ্ছে এগুলো, তো মোটামুটি আসলে এখন কি করার, আমাদের আমরা ঘুরতেছিলাম, রুম একেবারেই পাওয়া যাচ্ছে না, একটু ঘুরে ঘুরে দেখতেছি আর কি। এখানে যে দুইটা দেখলাম মোটামুটি ঠিক আছে। এখন প্রাইসটা কিন্তু একেবারেই হাই। আমরা দেখি আসলে নেগোসিয়েবল হয় কি না, মানে কথাবার্তা বলে দেখি, তারপরে আসলে দেখা যাবে। বান্দরবনের এই হোটেল নর্মালি কিন্তু দাম থাকে মাত্র 2500 থেকে 3000 টাকা, কিন্তু এই এখন বর্তমান ঈদের সিজনের কারণে এই রুমের দাম হয়ে গেছে 7 থেকে 10,000 টাকা। তো তাদের সাথে নেগোসিয়েবল করেও আসলে আমাদের রুম ঠিক করা হয়নি। আমাদের পিছনে আরও একটা অটো আছে, আমরা এখন যাচ্ছি হচ্ছে শহরের দিকে। এখানে আসলে আমরা একেবারেই রুম পাইনি কোথাও, প্রত্যেকটা রুম বুকিং হয়ে গেছে। আসলে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, কারণ এই সময়টাতে আসলে সবাই পর্যটকরা আসে, যার কারণে রুম পাওয়াটা একেবারেই টাফ, আর আমরা পাইনি। তো বিষয়টা হচ্ছে আমরা এর জন্য বাজার দিকে যাচ্ছি। অবশেষে বাজারে এসে নেগোসিয়েবল মাধ্যমে মিডল ক্লাস একটা রুম বুকিং করে আমরা গোসল টোসল করে বেরিয়ে পড়েছি লাঞ্চ করার জন্য। লাঞ্চ করার জন্য চলে এসেছি হোটেল জামানে। আমরা কিন্তু আগে থেকে জানি না যে এখানকার খাবারের মান কেমন, তথাপিও আমাদের আসলে লাঞ্চ এখানে করতেই হবে, কেননা প্রচণ্ড পরিমাণে ক্ষুধা, আর দ্বিতীয়ত হচ্ছে হোটেল সম্পর্কে আমাদের ধারণা নেই। তো আজকে আমরা ট্রাই করে দেখি কেমন হয়, যেহেতু আমরা সামনে আরও 2-1 দিন আছি, দেখা যাবে। ভিতরে প্রবেশ করা মাত্রই দেখলাম ব্যাপক পরিমাণে জনসমাগম। খাবারের লিস্টটা চেক করে আমরা যেটা অর্ডার করেছি সেটা ছিল মোরগ পোলাও। সেখানের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা হলো, মোরগ পোলাওয়ের মধ্যে ছোট্ট একটা মাংসের টুকরা থাকলেও আমাদের কিন্তু ডিম সার্ভ করেনি। সেজন্য সেখানে ছোটোখাটো একটা গ্যাঞ্জাম বাঁধিয়ে দিলাম এবং ডিমটা আমরা আদায় করেই ছাড়লাম। খাওয়া দাওয়াটা শেষ করেই চলে গেলাম একেবারে রাস্তার ধারে। সেখানে গিয়ে ছোট্ট একটা সিএনজি বুক করলাম এবং সিএনজি আমাদের নিয়ে যাবে মেঘলা রিসোর্টে। মেঘলা রিসোর্টটা বান্দরবান শহরের খুব কাছেই, যার কারণে আসলে বড় কোনো গাড়ি ভাড়া করতে হয় না। তো আমরা সিএনজি নিয়ে একেবারে সুন্দর পথ, মানে পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে সামনের দিকে এগিয়ে চলছি, যেখানে আমাদের কাঙ্ক্ষিত জায়গা হচ্ছে মেঘলা রিসোর্ট। বান্দরবনের অন্যতম সৌন্দর্য মেঘলা রিসোর্ট। আমরা এখন বর্তমানে মেঘলা রিসোর্টের সামনে রয়েছি, ভিতরটাতে যাবো এবং ভিতরের সৌন্দর্যটা এক্সপ্লোর করার চেষ্টা করবো একটু। বেশ কয়েকজন মেঘলা পর্যটন কমপ্লেক্স আবার টিকিট দেওয়া হচ্ছে মনে হয়। টিকিট কত করে? 50 টাকা। আমার যা তো বান্দরবনের ওই জায়গায় যাওয়া যায় কিনা দিয়ে তো। আমরা অলরেডি ভিতরে প্রবেশ করে ফেলেছি। বেশ কয়েকজনের কাছ থেকে আমরা শুনেছি যে আসলে ভিতরে দেখার মতো তেমন কিচ্ছু নাই। আই ডোন্ট নো আসলে কি আছে না আছে। হয় যে শফিউল আমাদের সাথে আছে, শফিউল পিছনে আসো। আর মানুষ কিন্তু আসলে হুজুগে বাঙালি তো আমরা, এর জন্য আসলে যে কোনো জায়গায় যেতে বেশ আগ্রহী হই। সব থেকে সুন্দর সব এখানে নামাজের দৃশ্য, শত ব্যস্ততার মধ্যেও আসলে এখানে ছোট্ট একটা মসজিদ আছে। আর ভিতরের পরিবেশটা আসলে 50 টাকার টিকিট নিয়েছে, তো 50 টাকার টিকিটের সুবাদে মোটামুটি ঠিক আছে, কারণ যে ওয়েদার। আমরা সামনে দিকে যাই, সামনে দিকে গিয়ে দেখি কি অবস্থা জায়গা। হ্যাঁ, মোটামুটি কিন্তু কি আচ্ছা এখানে আচ্ছা আমাদের এই বেশ উঁচু একটা পাহাড় থেকে, যে এখান থেকে উঁচুতে দেখা যাচ্ছে, তো এখান থেকে মানে নামতে খুব একটা কষ্ট হচ্ছে না। আমার মনে হয় উঠার সময় আসলে বেগ পোহাতে হবে ব্যাপক পরিমাণে।
যেটা বরাবরই আসলে কষ্টদায়ক হবে। এই যে এখানে নিচে যে জায়গা দেখা যাচ্ছে এখানে হচ্ছে বসার জায়গা আছে ছোট ছোট, ওই যে আর ওই যে একটা নিচে লেক আছে, ওই লেকের মধ্যে হচ্ছে বোট রাইড করতে হবে। বোট রাইড আমরা উঠবো আসলেই। মানুষ আর এইখান থেকে আচ্ছা আচ্ছা, এখান থেকে দেখা যাচ্ছে আই লাভ বান্দরবান, ওই জায়গাটাতে এসে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল খুব, কিন্তু আনফর্চুনেটলি আসলে যেতে পারবো কিনা আসলে আমি জানি না। এই যে ব্রিজ থেকে এই ব্রিজ থেকে যাইতে চাও, ব্রিজ আগে। আচ্ছা আমরা এখান থেকে হচ্ছে আমরা এইখান থেকে হচ্ছে আমরা এইখান থেকে আসলে এই যে আমাদের পিছনটা দেখা যাচ্ছে, তো পিছনের জায়গাটা হচ্ছে অনেক উঁচু, তো উঁচু থেকে একটু আমাদের নিচে নামতে পারে। এইখান থেকে যদি আমরা একটু দেখি, ওই যে নিচে ওইটা হচ্ছে লেক, তো ওই লেকে হচ্ছে বোট রাইড করা হয়। তো বোট রাইড করে আমরা হচ্ছে আর একটা ঝুলন্ত ব্রিজ আছে ছোট্ট, ওই যে রাঙামাটির মতো, তো সেখানটাতে আমরা যাব। সেখানে গিয়ে হচ্ছে মূলত এই ঝুলন্ত ব্রিজটার থেকে আমরা সামনের দিকে যাব। হ্যাঁ এই যে এখান থেকে নিচে যাই। ও আচ্ছা ঠিক আছে, না না আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ওই রাস্তা দিয়ে নামি আর হচ্ছে এই রাস্তা দিয়ে আসবো, তাইলে আমাদের হয়ে যাবে মোটামুটি কমপ্লিট। আসলে এই পাহাড়ি অঞ্চলগুলো এতটাই সুন্দর হয় যে মানে ঘুরতে আসলে একেবারে মন মানসিকতা, তারপরে হচ্ছে সময়টাও আসলে খুব সুন্দর হয়। যেমন পিছনে যারা সবাই আছে ওরা কিন্তু খুব ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে, আমারও আসলে তো একটা ছবি তোলা উচিত। আর সামনে দেখা যাচ্ছে হচ্ছে আমরা যদি 0.5-এ চলে যাই তাহলে ওই যে লেকটা দেখা যাচ্ছে, লেকে আমরা একটু বোট রাইড করবো। আর আমাদের যেতে হবে আগে প্রথমে ওই যে আই লাভ বান্দরবান যেখানে লেখা সেখানে গিয়ে ছবি তুলতে হবে দুইটা। এখানে ছোট্ট একটা জাদুঘরও দেখা যাচ্ছে। জাদুঘরটা হচ্ছে জাদুঘরের মধ্যে রয়েছে হচ্ছে অরুণ সার্কি মিউজিয়াম, জনাব বিজয় রহমান। এখানে হচ্ছে মোটামুটি ওই এই যে হ্যাঁ এই লোকটার ব্যবহৃত জিনিস রয়েছে এখানে। খুব একটা নাই আসলে, গুরুত্বপূর্ণ কিছু একটা নাই। আমাদের এখানে সময় কাটানোটা একেবারে নিছক বোকামি হবে। এইদিকে রয়েছে আসলে মানুষের সমাগম। আচ্ছা এই যে আচ্ছা ওই যে ঝুলন্ত ব্রিজে আমরা চলে যাচ্ছি এখন। ঝুলন্ত ব্রিজে আমরা যাচ্ছি এই মুহূর্তে, তবে ঝুলন্ত ব্রিজে যে পরিমাণ মানুষ, আমার মনে হচ্ছে ব্রিজটা আসলে ছিঁড়ে পড়ে যাবে। আর যদি পড়ে যায় সেটা কিন্তু একেবারেই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা হয়ে যাবে। ব্যাপক মানুষের সমাগম দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ আমার কিন্তু ভারী ভয় লাগতেছে, এটা ঝুলন্ত ব্রিজটা যদি কোনো মতে ছিঁড়ে পড়ে যায় তাহলে কিন্তু একেবারেই আমার ছবি তুলতে হবে না। আচ্ছা ব্রিজের উপরে ব্যাপক মানুষের সমাগম দেখা যাচ্ছে, আমার মনে হচ্ছে ছিঁড়ে যেতে পারে যে কোনো সময়। আর যদি সেরকমটা হয় তাহলে কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে যাবে। আমাদের পিছনে যে লেকটা দেখা যাচ্ছে এটা কিন্তু মোটামুটি সুন্দর নাকি, সুন্দর না? আর হচ্ছে এই যে ঝুলন্ত ব্রিজ যেটা দেখা যাচ্ছে, রাঙামাটিটা মনে হয় এর থেকে একটু বড়। আর ওই প্রান্তেও একটা রয়েছে, দেখতে পাচ্ছি একটা, ওই যে হ্যাঁ এখানে ছোট্ট একটা লেকের উপরে দুইটা ঝুলন্ত ব্রিজ। আর এখানে যে একটা রাইড রয়েছে এই রাইডটা কিন্তু অসম্ভব সুন্দর, এই যে মানে ঝুলে ঝুলে যাচ্ছে আর কি। এটা কিন্তু অসম্ভব সুন্দর, একদম ওইদিকে যাচ্ছে। ওই যে আমার কাছ থেকে কিন্তু ওইটাতে উঠতে খুব বেশি মন চাচ্ছে, আমি দেখি ওইদিকে গিয়ে একটু চেষ্টা করব। আর ঝুলন্ত ব্রিজটা আগে একটু আমার যারা ছিল ব্রিজ থেকে আমরা উপরের দিকে যাচ্ছি, আর উপরের দিকে যতটা যাবো নিচে ঝুলন্ত ব্রিজটা দেখা যাবে। উপরেও রয়েছে কিন্তু একটা রাইড, এই প্যারাসেলিং এর মতো। আমরা
এই রাইডটা দেখি আসলে কত করে ওঠা যায় কিনা। পুরো জায়গাটা সুন্দর। আসলে এই সুন্দর সুন্দর জায়গাগুলো যদি আমরা ভ্রমণ করি তাহলে কিন্তু অসম্ভব সুন্দর। পাহাড়ে উঠতে একটু কষ্ট, বাট উঠতে পারলে কিন্তু বেশ মজা। এই যে প্যারাসেলিংয়ে যে কালচার রয়েছে এটা হচ্ছে এই এখান থেকে আসলে কন্ট্রোল করা হয়। প্যারাসেলিংটা একটু পরে দেখবো। এই মামাই, আর আই লাভ বান্দরবান যে লেখাটা সেটা কিন্তু উপরে, দেখি আসলে সেদিকে যাওয়া যায় কিনা। পাহাড়ের সৌন্দর্য অবশ্য একরাশ কষ্টের মধ্যে নিহিত। পাহাড় দেখতে হলে আসতে হয় অনেক উঁচুতে, আর সেটা খুবই কষ্টসাধ্য, সবার দ্বারা কিন্তু সম্ভব হয় না। এই তো সেই পাহাড়, এখান থেকে যদি একটু ধসে পড়ে তাহলে কিন্তু আমরা একেবারেই পাহাড়ের তলে হারিয়ে যাব। না, এখান থেকে মানে এই যে দেখা যাচ্ছে ইয়া বড় জায়গাটা, এখান থেকে আমাকে কিন্তু একেবারে নিচের দিকে টানতেছে। এখান থেকে নিচে জায়গাটা এতটাই নিচু দেখা যাচ্ছে যে খুব বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে আমার কাছে। আর একটু আগে যে একটা হ্যালুয়েশনের মতো কাজ হয়েছে আমার সাথে, সেটা হচ্ছে মানে ঢালুর দিকে না দিয়ে আমাকে উঁচুর দিকে আসলে টানতে ছিল। আর এখান থেকে একটু দেখো, ওয়াও, জাস্ট ওয়াও, হোয়াট এ সিন। এখান থেকে 0.5-এ কতটা আসলে ক্যাপচার করতে পারতেছি জানি না, বাট আমার কাছে মনে হচ্ছে আমার মাথার উপরে এই পাহাড়গুলো রাইট নাও। আর এখান থেকে সবথেকে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে ওই যে দুইটা ছাগল ওখানে বেশ দিব্যি মারামারি করতেছে। হ্যাঁ, তাদের আসলে একটু ডর ভয় নাই যে ওখান থেকে যদি পড়ে যায় তাহলে কি একটা অবস্থা হবে। আর এটার উপরেই হচ্ছে আই লাভ বান্দরবান যে লেখাটা সেটা। তো একটু সামনে যেতে হবে আমাদের, তাছাড়া আমরা ওখান থেকে ফটো নিতে পারবো না, এর জন্য একটু সামনের দিকে যাই। ওই নিবেন না কেন? আসলে উনি বুঝতে পারছেন যে আমরা হয়তো বা নিব না। এই যে আমার মাথার উপরে দেখা যাচ্ছে, হ্যাঁ, পাহাড়ের সৌন্দর্য আসলে এটাই। এই যে পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়গুলো দেখলে অবশ্য আমরা একেবারে হ্যাঁ, এটা খুবই বিপজ্জনক জায়গা, কারণ এখান থেকে পড়ে গেলে উঠতে কিন্তু ভারী বেগ পোহাতে হবে, আর একেবারে দাঁত মুখ ভেঙে চুরমার হয়ে যাবে। পাহাড়ে কেন যেন আমার খুব ভালো লাগে, কারণ পাহাড় অনেক বেশি কষ্টদায়ক। দেখো এখান থেকে যে জায়গাগুলো দেখা যাচ্ছে আমার পিছনে, জায়গাগুলো খুবই কষ্টদায়ক। আজকে মামার কি কষ্ট লাগতেছে না? আচ্ছা, মামা কিন্তু আজকে আমার সাথে সাথে আসতেছে, কারণ এই পাহাড়টা তেমন একটা উঁচু না, মানে একেবারে ডিরেক্ট এরকম যে উঠে সেটা না, এটা হচ্ছে একটু ঢালু, যার কারণে মোটামুটি খুব সহজেই পাহাড়ে চড়া যায়। আমাদের সাথে বেশ কয়েকজন ছিল, ওরা মনে হয় একেবারে পিছনে পড়ে গেছে। আমরা কিন্তু চলে এসেছি একদম এই আমার মাথার উপরে যেটা দেখা যাচ্ছে, ওই যে এখান থেকে আসছে না, বাট হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকেও দেখা যায়, আসলে এখানেও যাওয়া যাবে। ওই যে ওখানে বাড়ি দেখা যাচ্ছে, এই যে এই যে এখানে বাড়ি দেখা যাচ্ছে, এখানে মনে হয় বাড়ি আছে এবং এখানে মানুষের বসবাস রয়েছে। আসলে পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনযাপন ব্যাপক ভয়ানক। তারা একেবারে নিচ থেকে পানি নিয়ে উপরে উঠে, আমাদের যেটা এত পরিমাণে কষ্টদায়ক, মানে কষ্টসাধ্য একটা কাজ, খুব একটা সহজ কাজ নয়। এই যে এখান থেকে যে বাড়িটা দেখা যাচ্ছে, আমি আসলে চিন্তিত। এই যে বাড়িটা দেখা যাচ্ছে এই যে উপরে, হ্যাঁ, এই বাড়ির মানুষগুলো আসলে কিভাবে দিন যাপন করে, দিন রাত্রি যাপন তারা কিভাবে করে, তাদের পানির প্রয়োজন। আর এখান থেকে যদি একেবারে আমরা নিচের দিকে তাকাই, ওফো, পাহাড়ের রাস্তার ব্যান মনে দুর্না ফিরে গেছে। পাহাড়ের উপরে রয়েছে ওই যে বড় বড় বিল্ডিং, হ্যাঁ, পাহাড়ের উপরেই একদম। আচ্ছা, এই যে পাহাড়ি দোকানগুলো রয়েছে, এখানে যে ফলগুলো পাওয়া যায় এগুলো মেবি পাহাড়ি ফল। ভাই, এই ফলগুলো কি পাহাড়ি ফল? শিওর? এই কলাগুলোর নাম কি? এটা বাংলা ফল, একটা চাম্পা ফল।
ও চম্পা কলা বলা হয় এটাকে, হ্যাঁ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই পেঁপে কিভাবে বিক্রি করা হচ্ছে, মানে পিস বিক্রি করা হয়, কেটে বিক্রি করা হয় না? কেটে বিক্রি করা হয় ওগুলো আর কাটবো না, টাইমটা নাই। ও আজকে এটা কাটার টাইম নাই, তাই না? ও আচ্ছা, তাহলে আমরা যদি একটা নিতে চাই, মানে আমরা উপভোগ করবো, বেশ কয়েকজন আছে এখানে, তো সেই জন্য আমরা একটা নিতে চাই। দেখো তো মামা, দেখ কোনটা ভালো লাগে, তাই দেখ। উফ, লাজবাব নাকি? হ্যাঁ, ভালো লাগতেছে। ভালো কিন্তু এই যে পাহাড়ি পেঁপে মেঘলা রিসোর্ট পরিদর্শন করতে করতে একেবারে সন্ধ্যা নেমে এসেছে। তারপরে আমরা ফিরে এসেছি বান্দরবান বাজারে। বাজারে এসে দেখলাম বান্দরবান শহরের সব থেকে জনপ্রিয় খাবার হচ্ছে মন্ডি। তো আমরা যদি সেটা একটু ট্রাই না করিস তাহলে কি হয় নাকি? তো আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেই মন্ডি অর্ডার করে ফেললাম। এটা হচ্ছে চাল দিয়ে বানানো লাইকাজ নুডলস। এগুলো করতে করতে রাত যে গভীর হয়ে গেছে কখন খেয়ালই করিনি। তারপরে আমরা সোজা রুমে যাই, রুমে গিয়ে একেবারে টপাটপ করে সবাই শুয়ে পড়ি। অতপর ভোর 6টা বাজে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমরা চলে যাচ্ছি চাঁদের গাড়ির দিকে, কেননা সকাল সকাল না গেলে সেখানে গাড়ি পাওয়া যাবে না এবং খুব বেশি লেট হয়ে যাবে। চলে যাচ্ছি চাঁদের গাড়ির দিকে। চাঁদের গাড়িটা একটু মানে ওদের সাথে গেঞ্জাম করে তারপরে ভাড়া করতে হবে, কারণ যে পরিমাণে দাম চায়, হ্যাঁ, একটা সিজনে একেবারে মানে ধরে রেখে দেয় গলা চাপ দিয়ে, এরকম একটা অবস্থা। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা আসলে দামাদামি করে নেবেন। এখন ভোর বাজে কয়টা, 6টা 9 বাজে, এরকম সময় যেতে হবে আসলে। তাছাড়া যদি একটু লেট করলে কিন্তু আসলে ওইখানে গিয়ে ওই যে ভেলা এবং জ্যাকেট যেটা, ওগুলো পাওয়া যায় না। যাত্রী সেবা এখান থেকে মূলত আসলে এই যে মিনি বাস বা মাইক্রোবাস যেগুলো আছে সেগুলো ভাড়া করতে হয়। এই ভাড়াগুলো করার ক্ষেত্রে আসলে আমাদের একটু দামাদামি করে নিতে হবে। দেখেন প্রচণ্ড পরিমাণ মানুষের এখানে জ্যাম। এরা হচ্ছে যে মানে এরকম একটা সিন্ডিকেটের মতোই, মানে যা বলবে তাই, এর বাইরে আসলে যাওয়াই যায় না। সারাদিন চলবে বা দুই তিনটে স্পট আমাদের ঘুরে নিয়ে আসবে। এর জন্য আমাদের চার্জ করা হয়েছে, ভাড়া হচ্ছে প্রায় 10,000 টাকার মতো। তো চিন্তা করা যায়। আমরা অবশ্য আগে দামাদামি করে নিব, তারপরে হচ্ছে যাব। আমরা একটা লোকের সাথে গতকালকে কথা বলছিলাম, তার সাথে আজকে কমিউনিকেশন করে তারপরে আসলে বিষয়টা ঠিক করব। আপনারা এখানে আসলে যে বিষয়টা সতর্ক থাকবেন সেটাই হচ্ছে এটা, যে এই গাড়িগুলো ভাড়া করার ক্ষেত্রে আসলে কিছু করা যায় না সতর্ক থাকার পরেও, কারণ সবগুলো হচ্ছে তারা এক, মানে বিষয়টা হচ্ছে সব রসুনের যেমন গোড়াটা এক থাকে ওরকম আর কি। তারাও এখানে এই যে এই সমিতি যারা আছে তারা আসলে এই প্রকৃতিরই পোলাপান, যেমন অবুজ আসছে ঘুরতে, তারা চিন্তা করে যে ধর 2-4 টাকা খরচ হোক, সমস্যার কি আছে। তো সেই সময়টা হচ্ছে তারা এভাবে নিয়ে নেয়, আর এভাবেই আসলে সিন্ডিকেটটা চলে। শেষে অনেক মানে ঝামেলা টামেলার পরে আসলে আমরা গাড়ি একটা ফিক্স করেছি, আর এটা হচ্ছে মূলত মোটামুটি একটা সিন্ডিকেটের মতোই। কি যে একটা প্যারা রে ভাই, আপনারা যারা না আসছেন তারা কখনো বুঝতে পারবেন না। যখন আসবেন তখন বুঝতে পারবেন যে এখানে এই বিশেষ করে গাড়ি ভাড়া নিয়ে যে কি একটা প্রবলেম হয়, কি একটা প্রবলেম ফেস করতে হয়, সেটা এখানে না আসলে কখনোই বুঝতে পারবেন না। অবশেষে ব্যাপক পরিমাণে সিন্ডিকেট দেখে আমরা কিন্তু একটা গাড়ি ভাড়া করে নিয়েছি। এই যে আমাদের ভাইটা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন আমাদের রাইড করে নিয়ে যাবেন। ভোর 6টা বাজে, পাহাড়ের উপর একটু একটু কুয়াশা দেখা যাচ্ছে, আর এই আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা সামনের দিকে এগোচ্ছি। এত সুন্দর একটা পরিবেশ আর এত ভালো লাগতেছিল, আপনারা আসলে বলে বোঝানোর মতো না। কষ্টের পরে আসলে গাড়ি ম্যানেজ করা হয়েছে, এটা খুবই দুঃখজনক যে আমরা চান্দার গাড়িতে অলরেডি উঠে গেছি। বান্দরবানের দেবতাখুম যেতে হলে অবশ্যই আপনাদের আইডি কার্ড নিয়ে যেতে হবে অথবা জন্ম নিবন্ধন, তাছাড়া কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবেন না। যে জায়গায় রয়েছে এটা হচ্ছে দেবতাখুম যাওয়ার মধ্যেই বাসবে আর কি, মানে আমাদের আইডি কার্ড শো করে অথবা আইডি কার্ডের ফটোকপি দিয়ে যেতে হবে। আর একজন লাগবে গাইড, ইনি হচ্ছে আমাদের গাইড রাইট নাও, আমাদের সঙ্গ দিচ্ছেন। আর আমরা এই ধামে এই বিস্তৃত জায়গায় তো কমাই দেন 800 ভাই, এক গণ ভাই 800 কাউকে খুঁজে। আচ্ছা ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে গাইড নেওয়া লাগবে। এখন গাইডের বিষয়টা হচ্ছে আপনার একটু না, আপনার সাথে আমি ভিডিওতে কথা বলতেছি কেমন, তো গাইডের বিষয়টা আপনারা একটু দামাদামি করে নেবেন। আর হচ্ছে মানে যেটা আপনাদের ভালো মনে হয়, তাই না? আমাদের সাথে এই যে ভাই আছে, উনি আমাদের গাইড করবেন আজকে। তো আমরা এই জায়গাটা একটু ঘুরে দেখবো, এখানে কী কী পাওয়া যায়। জুতা কিনতে হয়, তারপরে হচ্ছে মেবি অ্যাঙ্কলেটও লাগে। তো এই যে পুলিশ ফাঁড়ি হচ্ছে এটা, তো এইখান থেকে অবশ্য নেওয়া লাগে আইডি কার্ড। আর তো আমরা তার সাথে যাচ্ছি। আর এইদিকে দোকান আছে, এখান থেকে জুতা মতো নেওয়া যাবে 2-1টা। আর যে অ্যাঙ্কলেট দরকার সেটাও নিতে হবে। মামা ভালো হয়েছে, একটা ক্যাব নিতে
এখানে কিন্তু পর্যটকদের ব্যাপক পরিমাণে ভিড় দেখা যাচ্ছে। আমরা একটা গাইড করে নিয়ে যাচ্ছি, আর এখানে পুলিশ রয়েছেন, প্রশাসন রয়েছেন। এখানে হচ্ছে আইডি কার্ডগুলো শো করে তারপরে যেতে হয়। আর এই যে পাহাড়ি দোকানগুলোতে পাওয়া যায় পাহাড়ি অনেক ফল ফলাদি। ব্যাপক ভিড় এখানে, ব্যাপক ভিড়। মামা ওই অল্লাহ থাকতো, দেখতো কোথায় নিয়ে যায়। এই যে এখানে পাওয়া যায় অনেকগুলো ক্যাব ট্যাব, তো একটা ক্যাব নিতে হবো। পাহাড়ি দোকানগুলো খুব সুন্দর, যেমন দেখতে সুন্দর তেমনই আসলে আমরা জানি না আসলে আমাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আমরা তাকে ফলো করে যাচ্ছি। হ্যাঁ ক্যাব ক্যাব আমাদের এইটা কিছু ঠিক করে নি, দাঁড়ান। এই যে পাহাড়ি অঞ্চলগুলো, এখানে কিন্তু ওই যে পাহাড় দেখা যাচ্ছে ওইদিকেও, আর এই যে পুরোনো যে দোকানগুলো রয়েছে। কোথায় গেছে? এই যে এই মোবাইলের একটা নেওয়া লাগতো। আমরা যদি তাড়াতাড়ি বের হই তাহলে তাড়াতাড়ি যাওয়া যাবে। আচ্ছা আমাদের এই যে আমাদের আইডি কার্ডের যে নিচে ওঠে, তার কোনো প্রবলেম ফেস করতে হবে না তো? না না না, আন্ডার দ্য কন্ট্রোল অফ ইউ। ওকে ওকে ওকে। গাড়িওয়ালা ডাকতে একজন যাইতে হতো ভাই। আমরা এই যে এখান থেকে যদি এই গাইড নেই, গাইড নেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। গাইড আসলে মানে খুবই প্যারাদায়ক। আসলে আমরা সকাল সকাল বের হওয়ার পরেও আমাদের ওখানে যেতে বেশ লম্বা একটা সময় লেগেছে, যার কারণে আমরা কিন্তু প্রকৃত যারা গাইড তাদেরকে পাইনি। পেয়েছি সেখানকার লোকাল একটা ছেলে। এখন আমরা আসলে তেমন চিনি না, যার কারণে ওকে আমরা গাইড বলেই চালিয়ে নিয়েছি। আর ও আসলে আমাদের কাছে গাইড হিসাবে ধরা দিয়েছে, কিন্তু বিশ্বাস করেন ভাই, ও কোনো মতেই আসলে গাইড না। ওর থেকে ভালো গাইড আমি নিজেই করতে পারতাম। এখন নতুন একটা জায়গায় গিয়েছি, বুঝতেই তো পারতেছেন, নতুন জায়গায় গেলে যা হয় আর কি। তো আপনাদের জন্য ছোট্ট একটা পরামর্শমূলক বার্তা থাকবে যে আপনারা ওখানে গেলে যদি একেবারে ভরপুর মৌসুমে যান তাহলে তো গাইডের কোনো প্রয়োজনই নেই, কারণ এমনিতেই দেখবেন যে কত মানুষ কোথায় যাচ্ছে, তাদের পিছু পিছু গেলেই চলবে। আর যদি গাইড নেন তাহলে একটু দামাদামি করে নেবেন, আর একটু দেখে নেবেন যে আসলে ও এক্সপার্ট কিনা। আমরা যেটারে নিয়েছি সেটা একদম বলদ ছিল ভাই, আর ওর সাথে কিন্তু একেবারে একটা পর্যায়ে আমাদের গ্যাঞ্জাম লাগার মতো অবস্থা, খুব বাজে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। এখানে আসার পরে এই গাড়িগুলো থেমে যাবে এবং সেখান থেকে আমাদের আসলে পায়ে হাঁটা শুরু হবে। এখানকার এই দুর্গম পথ পাড়ি দিয়ে আমাদের সামনের দিকে এগোতে হবে, কারণ সামনেই রয়েছে আমাদের সেই কাঙ্ক্ষিত। হ্যাঁ ওরে বাবা, এখান থেকে নামতে হবে অনেকটা নিচে, যেটা মোটামুটি দুঃসাধ্য। কেউ যদি একবার পড়ে যায় এখান থেকে তাহলে তাকে ধরে রাখা যা আদৌ সম্ভব নয়। সো বি কেয়ারফুল। এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, আমি জানি না ক্যামেরায় কত দূর দেখা যাচ্ছে, বাট হ্যাঁ ওই যে ওরা হচ্ছে সামনের দিকে এগোচ্ছে। হ্যাঁ একদম আস্তে আস্তে নামো, কন্ট্রোল হারায় না, কন্ট্রোল হারাইলে কিন্তু একদম মামা মামা আস্তে 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 আইন। এইখানে আমরা আজকে যে আসছি না ঈদের পরে, তো এখানে মানুষের ব্যাপক পরিমাণ সমাগম। তো আমরা একটা জিনিস যেটা ভুল করছি সেটা হচ্ছে আমাদের গাইডলাইন আদৌ দরকার ছিল না। একদম ফাউল একটা কাজ হয়েছে, কারণ কত মানুষ যাচ্ছে, এদের পিছ গেলেই আমাদের গাইড হয়ে যেত। সো আপনারা একটু বিকেয়ারফুল থাকবেন। আশা করি অন্যান্য সময় আসলে তেমন একটা লোক থাকে না, এই সময়টাতে মানুষ একটু বেশি। তো এই দেখেন এখান থেকে একটু নিচের দিকে তাকানো, ওই যে দেখেন ওইখানে পিপিলিকার মতো মানুষ দেখা যাচ্ছে। হ্যাঁ আর এই যে একটা দুর্গম পথ পাড়ি দিচ্ছি আমরা, একদম পাহাড় মাথার উপরে, এই যে মাথার উপরেই রয়েছে গাছ। এই পথ পাড়ি দিয়ে আমাদের নামতে হবে একদম চূড়ায়। এই যে আবার উঠেও আসতেছে, তাদের হয়তো কাঙ্ক্ষিত সময় শেষ, যার কারণে উঠে আসতেছে। হ্যাঁ দিস ইজ কি, হোয়াট ইজ দিস ইজ দিস দেবতাখুম। আচ্ছা এই যে এখান থেকে যে পয়েন্টটা দেখা যাচ্ছে এটাই মেবি দেবতাখুম। আর পানির জন্য, যেটার জন্য আমরা আসছি, পানি এখান থেকে মোটামুটি অল্প একটু দেখা যাচ্ছে, বাট অতটা যে ক্লিয়ার তা কিন্তু নয়। এখানে হ্যাঁ এখানে পর্যবেক্ষণের সংখ্যা অনেক। এই বাজারটার নাম কি আপনারা কেউ জানেন? এই জায়গাটা আচ্ছা আচ্ছা দেবতাখুমই মেবি। তো আমাদের যেতে হবে একদম নিচে। আচ্ছা গাইড
ভাই আমাদের গাইড পাওয়া যাচ্ছে না, একটু বলে দেন তো গাইড আসলে আপনার মাধ্যমে যদি পাওয়া যায়। না না আমার ভিডিওতে লাইভ হচ্ছে না, তো পরে যাবে এটা ভিডিওতে। তো বিষয়টা হচ্ছে গাইড আসলে গাইডেরা যারা আসছে না গাইডদের গাইড দিয়ে নিয়ে আসা লাগে, এরকম একটা অবস্থা হয়েছে। না না আমাদের গাইড যথেষ্ট ভালো ছিল তাই ওকে ওকে। আমাদের সাথেই আছে ভাই। আমাদের এই যে আমাদের গাইডকে আমরা নিজেরাই গাইড করে নিয়ে আসছি, তো এটা খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট, তাই না? ইন্টারেস্টিং না? হ্যাঁ, সে হাই, হ্যালো, হ্যালো হাউ আর ইউ এভরিবডি? উই আর ইন দেবতাখম রাইট নাও। ভাই যান 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 যান। ভিডিও হচ্ছে হবে। ওই যে এখানে যে পতাকা শাড়ি দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে দেবতাখমের রাস্তা। আর যখন পানি বেশি থাকে তখন মনে হয় আরো বেশি সুন্দর লাগে, তাই না? পানি যখন অনেক বেশি থাকে। আচ্ছা, তা আপনি আছেন গাইড কতদিন যাবত দেখছেন? মানে এই পর্যন্ত কয়টা দিয়েছেন গাইড? আমি তো কতবার হিসাব আছে না ভাই। ও আচ্ছা আচ্ছা, হিসাব ছাড়া? ওয়াও, তাহলে তো ভালোই। আমি তো পুরানো ভাই। পুরানো গাইড? ওয়াও, আসলে তাহলে আমরা যে গাইড পেয়েছি, আমাদের গাইডটা হচ্ছে ব্যাপক পরিমাণে এক্সপিরিয়েন্স আছে। তারপরেও আমার কেন যেন মনে হচ্ছে আমি আপনাকে গাইড দিয়ে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা আমার মনে হচ্ছে। এটাই বাস্তব। রাখা ভাই উল্টো পাল্টা করিস না ভাই। এটাই বাস্তব। এটা বাস্তব না? আচ্ছা আচ্ছা, এটাই বাস্তব। বিষয়টা আমার কাছে এরকমই মনে হচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। আর হচ্ছে আমরা এই আসার পথে যে কয়েকজন গাইডের সাথে আমাদের পরিচয় হয়েছে, তারা কাইন্ড অফ এরকম আর কি। সো চলুন দেখা যাক সামনে কি আছে। এটাই আমার খুব মানে এখানে চতুর্দিকে পাহাড়গুলো খুবই সুন্দর। যারা আসলে আমরা যখন দূরে থেকে দেখি আসলে দেবতাখম যেতে হবে জাস্ট ওয়াও হ্যান ত্যান নানান আগডুম বাগডুম, এগুলো আসলে তেমন কিছুই না। আপনার আস্তে আস্তে রাস্তার মধ্যে এই পর্যন্ত আস্তে আস্তে বেশ কিছু স্ক্যামের শিকার হতে পারেন। একটু বিকেয়ারফুল না থাকলে সেগুলো কিন্তু আপনাদের একেবারে ঘাড়ে চেপে বসবে, আর সেটার মাধ্যমে হতে পারে বিপর্যয়। এই হচ্ছে আসলে মেইন ফটক। এই ফটক দিয়েই প্রবেশ করতে হবে আমাদের এই যে মানে ভেলায় চড়ার জন্য পানিতে। এখান থেকে ভাই বিশ্বাস করেন ভাই ফ্লাইওভার এই যে এখানে ভেলা দেখতে পাচ্ছি, ভেলায় মানুষ সাঁতার কাটতেছে লাইকেস কুমিরের মতো। আর পানি যেমন পরিষ্কার আমরা ইয়ের মধ্যে দেখেছিলাম তেমনটা আসলে খুব একটা নয়, পানি মোটামুটি অপরিষ্কারই হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এই 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 সেই কাঙ্ক্ষিত ভেলা যার জন্য আসলে সিরিয়াল লেগে আছে, মানে হাজার হাজার উৎসুক জনতার। হ্যাঁ, তার চাইতে বরং এটা ছাড়াই নেমে যাওয়া ভালো। আমরা যারা সাঁতার পারি তাদের ভেলার কোনো মতেই দরকার নেই। এটা একটা কস্টিং, আর এটা স্ক্যামও বলা চলে, কারণ এই একটা ভেলা 200 টাকা। হোয়াট ইজ দিস ভাই? এই ভেলার মধ্যে কি আছে? হ্যাঁ, ওই যে ওইখানে নৌকাও আছে। ওরে মানুষ তো ওদিকে অনেক দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা একটু সামনের দিকে গিয়ে দেখি। এইখানে হচ্ছে এই যে মানে মানুষ বেশি চলাচলের কারণে কাদা হয়ে গেছে, যার কারণে সামনের দিক যাওয়াটা খুবই কষ্টসাধ্য হবে। জুতা পায়ে দিয়ে যেতে হবে খালি পায়ে। এখানে যে কাদা জায়গাটা মনে হচ্ছে তেমন আসলে মূলত কাদা নয়, কারণ এটা পাহাড় তো পাথরের মতো, তো শক্ত আছে। সো আমরা চাইলে এখান থেকে যাওয়া যাবে, বাট একটু বিকেয়ারফুল থাকতে হবে যেন পা পিছলে পড়ে না যায়। পা পিছলে যদি পড়ে যান তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই যে দেখেন পাহাড়, আমরা কিন্তু পাহাড়ের একেবারে হ্যাঁ ব্যাপক মানুষের সমাগম। আমরাও আসলে পানিতে নামার জন্যই এদিকে এসেছি। এখন দেখি, ওরে বাবা দেখুন। আর এই দেবতাখমে আসার জন্য জুতা কিনতে লাগে, হ্যান লাগে, ত্যান লাগে, আগডুম বাগডুম ঘোড়ার ডুম। হ্যাঁ, ওই যে এখানে একটা বড় ভেলা আছে সামনের দিকে। বাঙালিকে বলা হয় উৎসুক জাতি। হ্যাঁ, উৎসুক জনতা। এরা যে কোনো একটা জিনিস দেখলে একেবারে হই হুল্লোড় খেয়ে পড়ে। এই যে ভেলা, এই ভেলা আসলে খুব একটা প্রয়োজন বলে মনে হয় না, তবে যারা সাঁতার জানে না তাদের জন্য হতে পারে, আর সেটা একটু রিস্ক বলা চলে। এখানে যে এই যে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, বসে আছে, এরা হচ্ছে মানে সিরিয়ালে বসে আছে ভেলার জন্য। ভাই ভেলা কেন লাগবে? ভেলা ছাড়াই তো সাঁতার কাটা যায়। আমরা একেবারে একটু শেষ মাথার দিকেও যাব।
অবশ্য জায়গাটা সুন্দর, দুই দিকে পাহাড় তো তার মধ্যে হচ্ছে পানি। এদিকটাতে খেয়াল করলে সুন্দর দেখা যায়। ওরে বাবা, মানুষ আর মানুষ, বাবা রে বাবা। পানিতে নামবো আমিও, কই মামা নাই দিতে ভাই সামনে যেতে দেন আমাদের। ভাই আপনারা কি সিরিয়ালে আছেন বেলার জন্য? বেলার জন্য সিরিয়ালে থাকাটা একেবারে বেহুদা মনে হয়, এমনিতে নেমে যাওয়া যায়। আচ্ছা, এখানে সবাই আসলে মানে বেলার জন্য দাঁড়িয়ে আছে। আর একজন যদি বাড়তি হতো তাহলে একজন 200 টাকা দিবে। আচ্ছা, এখানে যে উৎসুক জনতা দেখা যাচ্ছে, ভেলা আবার দ্বিতীয়বার টাকা দিয়ে কিনতে হবে কেন? হোয়াট ইজ দিস? ভেলা দরকারই নেই, ভেলা ছাড়া এখানে নামবো, এখানে ভেলা ছাড়াই গোসল করব। হ্যাঁ, ওইখানে ওই কত উৎসুক জনতা, ওইখানে ঘুরে আসবো ভেলা ছাড়াই। এদিকে আয়। তুই এদিকে আয়, বাইক নিয়ে এদিকে আয়। সেখানে ভেলার কোনো প্রয়োজন নেই, ভেলা শুধু শুধু মানুষ নাই টাকা দিয়ে, আমরা শুধু যেহেতু সাঁতার পারি আমরা নিজের লাভ দিয়ে এখানে নেমে যাবো। একজন দাও আরেকজন দাও, ফাস্ট না মামা। আমরা যেহেতু গ্রামগঞ্জের পোলাপান, আমাদেরকে আসলে ভেলা লাগে, আমরা আসলে এমনিতেই নদী চষে বেড়াতে পারি। সেই সুবাদে আমরা আসলে ভেলা 200 টাকা করে নেই, কারণ আমাদের ভেলার দরকার নেই। তবে আমাদের ইচ্ছা হচ্ছে একেবারে দেবতাখুমের লাস্ট প্রান্তে চলে যাব, আর আমরা সেটা কিন্তু করেছি এবং করব, সামনের দিকে যাচ্ছি। দেবতাখুমের পানিটা কিন্তু আমরা মোবাইলের মাধ্যমে পিকচারে ভিডিওতে যেরকম দেখি, বাস্তবে কিন্তু খুব একটা তেমন নয়। তথাপিও আসলে পাথর বেয়ে বেয়ে পানি নামে, তো সেই পানিগুলো বরাবরই পরিষ্কার হয় এবং প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও বটে। আর যেখানের ছবিগুলো পিকচারগুলো আমরা দেখতে পাই, সৌন্দর্য আসলে বলে শেষ করা যাবে না এখানকার সৌন্দর্য। হ্যাঁ, এই যে ডুব দিয়েছে। তারপর এখানকার যে পর্যটক যারা রয়েছে, এই যে ভাই আছে আমার সাথে, আপনার আসলে অভিজ্ঞতা কেমন? আলহামদুলিল্লাহ ভাই, খুব সুন্দর। হ্যাঁ, যারা পরিপূর্ণভাবে ট্রেকিং এর ফিল নিতে চান, হ্যাঁ, তাদের আসলে আসুন দেবতাখুমের মধ্যে। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং নাকি? আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি, মুবারাকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই যেখানে দেখতে পাচ্ছি আমরা সুন্দর সুন্দর আপুরও চলে আসছেন। ও ভাই, আরো গভীর আছে মাশাআল্লাহ, সেই ফিল। গভীর নেই যে পাথর, আপনি কোথায় জানেন? এই যে গভীরে, আমার এন্ডা গভীরে যে বাঁশ দিয়ে বর দিয়ে রাখছি। ও ভাই, ওই যে পূজা করার জায়গাটা ভাই দেখা যাচ্ছে। আরে ভাই, এখানকার যে ভিউ, ভাই রে ভাই। এই যেখানে এখানে মাটি আছে, পারা দেন ভাই রে ভাই, জাস্ট ওয়াও। আর ওটা ঠান্ডা পানি। ভাই, অসম্ভব সুন্দর। আপনারা দেবতাখুমের এই শেষ প্রান্তে না আসলে কখনোই বুঝতে পারতেন না এখানকার সৌন্দর্য কাকে বলে। সব আপনাদের চলে আসতে হবে, যে পাহাড়গুলো একটু দেখেন। আমরা চলে আসছি একদম গহীনে। ও তেরি, হ্যাঁ, আমরা নিজেরাই ভেলা। সিরিয়াল অনেক দেরি ভাই। হাততে ছুটি আমরা 78 কৌতুরি আলে নিচে নিয়ে আমার আর 120 টাকা আছে না, মজা লাগে। কি তো ঠিক আছে রে আসিয়া। আসলে একদম পারে চলে আসছি। এখানে সাঁতার কাটানোর 4টিখানি বিষয় নয়। ওই যে শেষ প্রান্ত আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে বাইরে ভাই, জাস্ট অসম্ভব সুন্দর। এখানে না আসলে আসলে এই সৌন্দর্য উপভোগ করাই যেত না। আমরা এই সাইডটা ধরে ধরে একটু সামনের দিকে যাই। আমি ভাই 200 টাকা ভাড়া করে ভেলা নেই নাই, তারপরেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি ভেলার উপরেই আছি। এরকমটাই হয়, সেখানে আসলে অনেক পোলাপান যায় যারা আসলে সাঁতার কাটতে পারে না, তাদের জন্য ভেলাটা ইম্পর্টেন্ট। কিন্তু আমরা যারা সাঁতার করতে পারি তাদের জন্য কিন্তু এটা মোটেই দরকার নেই। যদি 2টা ছবি তোলার প্রয়োজন হয় তাহলে একজনের কাছে চাইলে এটা অনায়াসেই পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে 200 টাকা ব্যয় করে আমরা ভেলাটা কেন নিব? আর সেখানে আরও একটা যে স্ক্যাম চলে, সেটা হচ্ছে ভেলার জন্য হাজার হাজার মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে। সেই ভেলা তারা কখন পাবে আর তো কখন তারা আসলে ভিতরে প্রবেশ করবে বা ভিতরটা ঘুরে ঘুরে
ধরে দেখবে। তো সেই জন্য আমাদের আসলে ওয়েট করার মতো ধৈর্য ছিল না, এবং আমরা যেহেতু সাঁতার পারি সেই সুবাদে আমরা সাঁতার কেটেই ভিতরে চলে গিয়েছি। আর ভিতরকার পরিবেশটা আসলে লাজবাব, মানে বলে বোঝানো যাবে না, অসম্ভব সুন্দর। দুই সাইডে দুইটা বড় পাহাড় হচ্ছে পাথরের পাহাড়, আর মধ্যে থেকে বয়ে গেছে একদম ঝর্ণার পানি, যেই পানিগুলো যেমন ঠান্ডা তেমনই আসলে মিষ্টি প্রকৃতির, চাইলে খাওয়াও যায়। আমার মনে হয় আমরা যারা ইয়াং জেনারেশন থেকে যারা উৎসুক রয়েছি, মানে ভ্রমণপ্রেমী রয়েছি, তাদের এরকম জায়গাগুলো বরাবরই পরিদর্শন এবং পর্যবেক্ষণ করা অতীব জরুরি। বান্দরবানের এই দেবতাখমের জায়গাটা মোটামুটি এতটাই লম্বা যে আপনারা চাইলে এখানে মানে একদিনের মধ্যে আসলে 2-3টা স্পট কভার করতে পারবেন না। যেমন এই যে আমরা এখানে চলে আসছি না, এটাতেই আসলে আমাদের সন্ধ্যা নেমে এসেছে এবং বিকেল হয়ে গিয়েছে। এর জন্যই আসলে বলা হয়ে থাকে বান্দরবান ভ্রমণে গেলে কস্টিংটা একটু বেশি পড়ে যায়। তো আপনারা যদি আমার মতো আসলে এরকম লোয়ার প্রাইজের মধ্যে ভ্রমণ করতে চান, তাহলে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। অবশেষে সন্ধ্যার পরে আমরা বাজারে বেরিয়েছি, একটু তো মার্কেটিং করতেই হবে, কেননা আমরা অনেক দূর থেকে ট্রাভেলে আসছি এবং আমাদের বাসার মানুষ যারা রয়েছেন তারা অবশ্যই চিন্তা করতেছেন যে কিছু না কিছু তো বান্দরবান থেকে নিয়ে আসবেই। তো সেই সুবাদে আমরা মার্কেটের ভেতরে চলে গেলাম, বার্মিজ মার্কেট। ওখানকার বেশ কিছু বিষয় রয়েছে বার্মা থেকে আগত, মায়ানমার থেকে আগত, সেই জিনিসগুলো আমরা উৎসুক জনতা যারা আছি তারা কিন্তু খুব সহজেই খুব দাম দিয়ে হলেও আসলে কিনে নিয়ে আসি বাসার জন্য। বার্মিজ এই মার্কেটে ঢুকেই আমার যেটার দিকে চোখ গেল প্রথমে, সেটাগুলো হলো আচার। এই যে তেঁতুলে আচার রয়েছে, তারপরে রয়েছে একটা পাহাড়ি ফুলের আচার, এবং রয়েছে বেশ কয়েক প্রকারের বালাচাও, যেগুলো কিন্তু খেতে যেমন ভারী মজা তেমনই মুখরোচকও বটে। এছাড়াও রয়েছে নানান প্রকারের চকলেট, যেগুলো আসলে যারা উৎসুক জনতা বা ট্রাভেলার তারা কিন্তু বরাবরই কিনে থাকেন। বার্মিজ মার্কেটের অভ্যন্তরীণ রং কালেকশনের এই দোকানটাতে যারা দোকানদারি করছেন তারা কিন্তু একেবারেই আসলে অতিথিপরায়ণ, বিহেভিয়ারটা অসম্ভব সুন্দর, এবং অন্যান্য দোকানের তুলনায় তাদের প্রাইসটাও একটু কম রাখেন। তো সেই সুবাদে আমার মনে হয় আপনারা যারা সেখানে যাবেন অবশ্যই এই দোকানটা ভ্রমণ করে সেখান থেকে কেনাকাটাটাই আপনাদের জন্য বেটার হবে। অবশেষে কেনাকাটার পরেই সোজা চলে গেছে টিকিট কাউন্টারে, সেখান থেকে টিকিট কেটেই আমাদের গন্তব্যের দিকে রওনা। ছোট্ট এই সময়ের ট্রাভেলটা খুব দ্রুতই শেষ হয়ে গেল।